দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় আপনাদের সঙ্গে আছেন মাহফুজ মিশু। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন গত কয়েকদিনে ৪,৮০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরও ৮০০ জনকে তারা এরই মধ্যে প্রস্তুত রেখেছেন। যদিও বাংলাদেশ বলছে যে আইনি পথে বাংলাদেশ সেটা সমাধান চায়। এরই মধ্যে ১ ডজনের বেশি চিঠি দেওয়া হয়েছে ভারতকে, আনুষ্ঠানিকভাবে সেই চিঠি দিল্লিতে পৌঁছানো হয়েছে। তারপরেও কেন পুশিন থামছে না এবং এই পুশিনের প্রভাব কি পড়বে দ্বিপাক্ষিক সম্পর্কে, সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। অ্যাম্বাসেডর মাহফুজ, স্বাগত আপনাকে। আমার সঙ্গে আরও আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকও বটে। ডক্টর আকন্দ, আপনাকেও স্বাগত। এবং আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ ওবায়দুল হক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক। ডক্টর মোহাম্মদ ওবায়দুল হক, আপনাকেও স্বাগত। এবং আরও আছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সিরাজুল ইসলাম, তিনি নীলফামারী বিজিবি অর্থাৎ ৫৬ বিজিবির সিইও অর্থাৎ অধিনায়ক। লেফটেন্যান্ট কর্নেল সিরাজ, আপনাকেও স্বাগত। আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, আমরা প্রতিদিনই নিউজ করছি, খবর পাচ্ছি যে আমরা ভারত পুশিনের চেষ্টা করছে। এমনকি আপনার যে সীমান্ত, সেখানে প্রায় ৬৯ ঘন্টা ধরে ১০ জনকে নোম্যান্স ল্যান্ডে রাখা হয়েছিল, তারপরে শেষ পর্যন্ত বিএসএফ তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়েছে। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই পরিস্থিতিটা অনেক বেশি দৃশ্যমান হলো। তারা দাবি করছেন ৪,৮০০ জনকে তারা পুশিন এরই মধ্যে বাংলাদেশে করেছেন। ফলে আমাদের তো একটা বিশাল সীমান্ত এবং আমরা বিজিবির সীমাবদ্ধতা জানি, এবং যেহেতু পুরো কাঁটাতারের বেড়া দেওয়া নাই, পুরোটা ফাঁকা, পাহারা দেওয়াও নিশ্চিতভাবে আপনার সদস্যদের জন্য, আপনাদের জন্য কঠিন। তার মানে কি বেশ কিছু মানুষ আসলে ঢুকছেও? আমরা কি সবগুলো প্রতিহত করতে পারছি? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই লাইভে সংযুক্ত করার জন্য। আমার দায়িত্বপূর্ণ এলাকা ৫৬ বিজিবি, যেটা নীলফামারী এবং পঞ্চগড় জেলা পরিবেষ্টিত। আমার টোটাল দায়িত্বপূর্ণ এলাকা ১২২ কিলোমিটার, যার মধ্যে ২০ কিলোমিটার কাঁটাতার বিহীন, আর বাকি ১০২ কিলোমিটার কাঁটাতার রয়েছে। এই কাঁটাতার গুলো বেসিক্যালি ভারত কর্তৃক দেয়া, আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কোনো কাঁটাতার নেই। বিভিন্ন সময়ে আমাদের এখানে যেটা বাইলেটারাল হয় যে আমরা ভারত কর্তৃক যদি আমাদের কোনো চোরা কারবারি অথবা অন্য কেউ যদি অবৈধভাবে ভারতে প্রবেশ করে, সেক্ষেত্রে বিজিবি এবং বিএসএফ এর যে বাইলেটারাল রিলেশন, যেটাকে আমরা বলি পতাকা বৈঠক, পতাকা ফ্ল্যাগ মিটিং, এটার মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করে। এইভাবেই বেসিক্যালি দু একজন হয়। বাট এই বর্তমান যেটা ইস্যু, এই ইস্যুটা ভিন্ন। এটা ছিল আমাদের নিয়মিত কার্যক্রম। বাট বর্তমান ইস্যুটা যেটা পুশিন, এই জিনিসটা ভিন্ন। এটাতে যেটা হয় যে ভারতে জনগণকে অ্যারেস্ট করা হয়েছে, মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, এবং এটাকে বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে, এবং এই হোল্ডিং সেন্টারে রাখা ওখান থেকে তাদেরকে বিএসএফ এর কাছে এদেরকে হস্তান্তর করা হয়। এই ১২২ কিলোমিটার এরিয়ার মধ্যে তারা কাঁটাতারের যে বেড়ার মধ্যে গেট রয়েছে, এই গেটগুলো থেকে খুলে দিয়ে, অথবা যেসব জায়গায় কাঁটাতার নাই সেই জায়গায় ওপেন এরিয়াতে এদেরকে পুশিং করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হয়। জি। এখন এরকম আমরা ধরেন বেশ কিছু প্রতিহত করছি, ঠেকাচ্ছি, যেটা আপনারা বলছেন, আপনারা সার্বক্ষণিক যুক্ত আছেন, কিন্তু এর মাঝখান দিয়ে কত লোক প্রবেশ করে ফেললো সেই পরিসংখ্যানকে আমরা আসলে জানি? অথবা বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু যেটি বলছেন যে ৪,৮০০ জনকে এরই মধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে, নিশ্চিতভাবে আপনার এলাকা দিয়ে না, আপনার সঙ্গে নিশ্চয়ই আপনার হেডকোয়ার্টারেরও যোগাযোগ আছে, ফলে সেটা আমরা কতখানি করতে পারছি আসলে? আমরা বিজিবি আমাদের সীমান্তকে আমরা প্রতিহত করছি, পুশিং প্রতিহত করছি। আমার এরিয়ার মধ্যে এখন পর্যন্ত এই পুশিং হয়নি। যে ১০ জন হয়েছিল তাদেরকে আমরা সীমান্ততে আটকে দিয়েছি, এবং এটা আপনারা জানেন ৬৯ ঘন্টা তারা নোম্যান্স ল্যান্ডে ছিল, তারপরে পরবর্তীতে বিএসএফ তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়েছে। এবং আমাদের সাথে শুধু আমরা বিজিবি একা নয়, আমাদের যে সীমান্তবর্তী জনগণ তারা আমাদের সাথে সহযোগিতা করে। প্রত্যেকটি টহলের সাথে তার ইনফরমেশন দিয়ে সশরীরে আমাদের টহলের সাথে যুক্ত হয়ে তারা আমরা আমাদের সীমান্তকে পাহারা দেয়। আমার মতে, আমার জানা মতে এবং আমার কাছে যে ইনফরমেশন আছে, আমার এরিয়ার মধ্যে এই ধরনের পুশিং সিস্টেমেটিক্যালি পুশিং হয়নি। জি। এই যে ৬৯ ঘন্টা এবং এই ১০ জনকে ফেরত নেওয়া, এই গল্পটা যদি বলেন, এটা কিভাবে সম্ভব হলো? এটা কি আপনার সঙ্গে ও পাশে বিএসএফ এর অধিনায়কের কোনো কথা হয়েছে, কোনো আনুষ্ঠানিক আলোচনা, নাকি কোনো কথাবার্তা ছাড়াই তারা সেটি নিল?
না, ডেফিনেটলি ডেফিনেটলি এটা যখন পুশিংটা হয়, এটা 5 তারিখে ভোরবেলায় পুশিংটা হয়েছিল, তৎক্ষণাৎ আমার পেট্রোল এটা নোমাস ল্যান্ডে জিরো লাইনে গিয়ে ওটাকে আমাদের পেট্রোলকে ওটাকে বাধা দিয়েছে, যার জন্য তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে নাই। তারা 10 গজ থেকে 20 গজ ভারতের অভ্যন্তরে ছিল, বাংলাদেশের জিরো লাইন ক্রস করতে পারে নাই, এবং ওখানে আমরা তাদেরকে ব্লক করেছি। তারপরে তৎক্ষণাৎ যে আমাদের গ্রাউন্ড কমান্ডার, পেট্রোল কমান্ডার কর্তৃক ওই পাশে বিএসএফ এর সাথে কথা কথা হয়েছে, তারা এটাকে অস্বীকার করেছে। পরবর্তীতে আমাদের কোম্পানি লেভেলের ফ্ল্যাগ মিটিং হয়। এই ফ্ল্যাগ মিটিং এ বিএসএফ এর কোম্পানি কমান্ডারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা হয়। তারা এটা অস্বীকার করে যে তারা এটা পুশিং করে নাই, এবং পরবর্তীতে তাদের ফেরত নেওয়ার ব্যাপারে অস্বীকার করে। তারও পরবর্তীতে এই যে আমার লেভেলে যেটা ব্যাটালিয়ন কমান্ডার এবং ওই পাশে বিএসএফ এর কমান্ড্যান্ট লেভেলে আমরা আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠক করি ওই জিরো লাইনের ওইখানেই, এবং তারাও ওইখানে বিভিন্ন ধরনের যৌক্তিকতা এবং এটার লাইভলিহুড এই বিভিন্ন ধরনের আলোচনা হয়, এবং তাদেরকে আমরা লজিক দেই এবং যে তারা এটা পুশিং করেছে এটার ব্যাপারে জোরদার করি এবং এটাকে ফেরত নেওয়ার জন্য বলা হয়। তারপরেও তারা এটা নিতে অস্বীকার করে, কিন্তু তার পরবর্তীতে বিএসএফ যেটা করেছে, তারা ওদেরকে শূন্য লাইন ক্রস করে বাংলাদেশের মধ্যে পুশ করার চেষ্টা করেছে, কিন্তু এটা আমাদের বাধায় তারা সেটা করতে পারেনি। পরবর্তীতে যখন যারা আমরা যে আমাদের অবস্থান অনর, আমরা এটাকে গ্রহণ করব না তাদেরকে, এটা তারা যখন বুঝতে পেরেছে এবং তাদের দুর্বলতা তারা প্রকাশ পেয়েছে, তখন তারা রাতের অন্ধকারে যে আপনার সীমান্ত লাইট গুলো আছে ওইগুলা বন্ধ করে তাদেরকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। জি জি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু অ্যাম্বাসেডর মাহফুজ আপনার কাছে আসতে চাই। আপনি গল্পটা শুনলেন এবং কথা ছিল মানে খোদ মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বলছেন 4800 জনের কথা ক্যাটাগরিক্যালি। উনি নির্বাচনের আগে এই কথা বলেছিলেন এবং এটা উনি গর্ব করে বলছেন, এটা সীমান্ত সুরক্ষার জন্য তাকে করতে হচ্ছে, তিনি করবেন। তারপরে সীমান্তে জমি অধিগ্রহণ বিএসএফ এর জন্য বাড়ানো হচ্ছে, ফলে কোনো কিছুই গোপনে নেই। উনি এটাও বলছেন যে আরো 800 জন প্রস্তুত আছে। এখন এই 4400 স্কোয়ার কিলোমিটারের বর্ডার, সেটা আসলে আমরা জানি না। সে আমাদের এই বিজিবি কমান্ডার যেটা বললেন যে উনি হয়তো পেরেছেন, বা ওইখানে হয়তো কাটা তার 100 কিলোমিটারে আছে বলে সেটা সম্ভব হয়েছে। যেগুলো উন্মুক্ত বর্ডার, এটা আসলে কি বার্তা দেয়? এবং এটা কি আসলে সীমান্তরক্ষী বাহিনীর বিষয়, নাকি এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত? যদি রাজনৈতিক সিদ্ধান্ত, তাহলে এটা কি পশ্চিমবঙ্গ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি দিল্লিরও সায় অথবা সম্মতি আছে? যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলেছেন, শুধু আজকে না বা কালকে না, বরাবরই বলে আসছেন, এবং তার দলই তো ক্ষমতায় কেন্দ্রে। সুতরাং আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকার যা কিছুই করছে এর মধ্যে কেন্দ্রের ইন্ধন যদি বলেন সেটা অবশ্যই আছে। আর এরকম কাজ যখন একটা রাষ্ট্র করে, তখন সেই রাষ্ট্র নিজেই কিন্তু একটু অমানবিক হয়ে যায়। তো এই ধরনের বড় ধরনের একটা অমানবিক চরিত্র রাষ্ট্র এই টাইটেলটা নেবে কিনা সেটা রাষ্ট্রের সিদ্ধান্ত, মানে রাষ্ট্র হিসেবে ভারত নেবে কিনা সেটা মানে ভারতের সিদ্ধান্ত। কিন্তু এই রকম অমানবিক কাজ এইটা খুবই অনভিপ্রেত, আমরা কেউই আশা করি না। কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু এইটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন, যে আপনাকে কেউ পুশিং করে জোর করে 1 জন 2 জন 10 জন 20 জন দিয়ে দিচ্ছে আর আপনি গ্রহণ করে নিচ্ছেন, সেটা যেন কোনোভাবেই না হয়। এবং আমি তো অত্যন্ত আনন্দিত হলাম যে বিজেপির যিনি বললেন তার পেশাদারিত্ব এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা, এই দুটো মিলে আমি আশা দেখতে পাই যে আমরা অবশ্যই এইটার সমাধান করতে পারবো। জি, আমি জেনারেল সাহেব আপনার কাছে আসছি। আমি একটু ওবায়দুল হক স্যার আপনার কাছে একটু বলি যে এইটা যে কেবল শুভেন্দু ধরেন পলিটিক্যালি এক ধরনের মানুষ, তার এক ধরনের ইমেজ আছে, ফলে শুধু উনিই বলছেন তা না। ভারতের পররাষ্ট্র দপ্তরের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনিও স্পষ্ট করে বলছেন যে বাংলাদেশ অবৈধ বিদেশিদের বিতরণ হচ্ছে আইন অনুযায়ী। এখান থেকে দুটো বার্তা তাহলে পরিষ্কার, একটা হচ্ছে বিতরণ করা হচ্ছে অর্থাৎ পুশিং হচ্ছে এবং তাদেরকে তারা অবৈধ মনে করে। এখন আমরা যখন একটু ঘাটাঘাটি করছি তখন দেখছি তাদের ক্যাটাগরি হচ্ছে দুটো, একটা হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে তারা বাংলায় কথা বলে কিনা। এবং তারা বাংলাদেশকে দাবি করে একটা তালিকাও দিয়েছে 2800 বা 3000 জনের। আমরা আমাদের দূতাবাসে আমার নিজের কথা বলার সুযোগ হয়েছে, তারা যেটি বলছেন সেই তালিকায় এমন পরিষ্কার তথ্য নেই যেটা দিয়ে বাংলাদেশ তার কনসুলার অ্যাক্সেস নিয়ে আইডেন্টিটি ক্রস চেক করতে পারে, অর্থাৎ সঠিক অবস্থান কোন জেলে আছে। সেই সংখ্যাও যদি হয় সেটা 2800 ভারত সরকার বলছে, কিন্তু মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বলছেন যে 4800 হয়েছে। এর আগে আপনি জানেন যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত যে প্রক্রিয়ায় বলেছেন সেই প্রক্রিয়া কিন্তু বাস্তবায়িত হচ্ছে। ফলে এটি আসলে কোন দিকে যাচ্ছে? নির্বাচনের পরে তো সম্পর্ক ভালো হওয়ার কথা ছিল।
মিশু, আমার ভয় হয় যে শেষ পর্যন্ত এটা ভারতের জন্য একটা বড় এম্বারেসমেন্ট হয়ে দাঁড়াবে। এর কারণ হলো এই যে আপনি দেখেছেন যে তারা যেমনটা দাবি করছেন যে এটা আইনগত প্রক্রিয়া হচ্ছে, কিন্তু এই আইনগত প্রক্রিয়াটা কি, কিসের উপর ভিত্তি করে তারা এই লোকগুলোকে তারা বেছেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা অবৈধ, তথাকথিত অবৈধ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, সেটি কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার হয়নি এখনো। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, এবং আপনি খুব ভালোই জানেন, আমাদের দর্শকেরাও জানেন, যে এই প্রবণতা কিন্তু নতুন না, এটি কিন্তু হচ্ছে অনেকদিন ধরেই, এবং এটি যে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে তা না। এই অবৈধ অভিবাসী, তথাকথিত অবৈধ অভিবাসী ভারতে বাস করছে, এটি নিয়ে ভারতের কেন্দ্রীয় নেতৃত্ব বহু বছর ধরেই এটি একটি রাজনৈতিক ইস্যু হিসেবে এটিকে জিইয়ে রেখেছে, কিন্তু কখনোই বাংলাদেশকে অ্যাপ্রোচ করেননি যে কিভাবে আইনগতভাবে তারা এর সমাধান করতে পারেন বা কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করবেন, কিভাবে তারা পাঠাবেন। এই যে 48 যে নাম্বারটা, এটি আমি আসলে আমার কাছে একেবারে বিশ্বাসযোগ্য মনে হয়নি, এই কারণে যে আমাদের বিজেপি প্রতিনিধিও আপনাকে বলেছেন এখানে যে তারা সীমান্তের অতন্দ্র প্রহরী, এবং এটি শুধুমাত্র যে তারা বিজিবি পাহারা দিচ্ছেন সীমান্ত তা নয়, গ্রামবাসীরাও এখানে এখন খুবই সতর্ক। বাংলাদেশের সব মানুষ জানেন যেটি হতে যাচ্ছে, হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আজকেই খবরের কাগজে দেখেছি যে ভিডিপি আনসার তাদেরকেও বোধহয় এখানে ডিপ্লয় করা হয়েছে, এবং আপনি যদি নাম্বারসগুলো দেখেন, যে নাম্বারসগুলো আমরা মিডিয়া থেকে দেখেছি, সেগুলো খুবই যৎসামান্য, এবং তাদের দিক থেকে ইচ্ছা আছে পাঠানোর, কিন্তু তারা আসলে সফল হননি। যে 2-4 জনকেও এনেছেন তাদেরকেও নিয়ে যেতে হয়েছে, এটা কিন্তু বড় এম্বারেসমেন্ট। এবং বিজেপি প্রতিনিধি যেভাবে বললেন যে সীমান্তের বাতি নিভিয়ে তাদেরকে নিয়ে যেতে হয়েছে, এ থেকে বোঝা যায় যে বিএসএফ নিজেও কিন্তু বুঝতে পারছে যে সিদ্ধান্তটা রাজনৈতিক, কিন্তু যে প্রক্রিয়ায় ঘটছে এই প্রক্রিয়াটি আসলে বিএসএফেরও যে খুব সায় আছে তা নয়। এবং আপনি যেটি বললেন সেটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে আসলে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাদের মিডিয়ার কাছে যেভাবে প্রকাশ্যে স্বীকারোক্তি দিয়েছেন যে কি প্রক্রিয়ায় আসলে এই তথাকথিত বাংলাভাষী, মানে বাংলাভাষী মুসলমান তথাকথিত অবৈধ বাংলাদেশিদেরকে তারা আসলে কালেক্ট করেন বিভিন্ন জায়গা থেকে, তারা তাদেরকে এই সমস্ত সেন্টারে জড়ো করেন, কোথাও তাদেরকে 7 দিন রাখতে হয়, কোথাও তাদেরকে 40 দিন রাখতে হয়, এবং রাতের অন্ধকারে বিএসএফ, আমি যদি শব্দটা ব্যবহার করতে পারি অথবা কিছুটা আনডিপ্লোম্যাটিক শুনে, চোরের মতো রাতের অন্ধকারে, ঠিক এভাবেই উনি বলেছেন আসলে, যে তারা নজর রাখে কখন বিজিবি নেই, তাহলে সেই সময় তারা ঠেলে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। উনি বিডিআর বলেছেন, বিজিবি না, উনি বিডিআর বলেছিলেন স্যার, কারণ এটাও সম্ভবত মনে রাখতে পারেন না যে বাহিনীটির নাম পরিবর্তন হয়েছে। আমাদের কাছে খুব পরিষ্কার নয়, যে আমাদের কাছে আরো একটা জিনিস পরিষ্কার নয়, যে পুরো ঘটনাটি কেন ঘটছে, আসলে থেকে ভারত কি অর্জন করতে চায়। কারণ আপনি জানেন দক্ষিণ এশিয়ার যে রাজনীতি, সেখানে নির্বাচনের সময় এই ধরনের রেটরিক্স আমরা বুঝতে পারি, যে এটা তাদের যে ইলেক্টোরেট এবং তাদের যে কনস্টিটিউয়েন্সি, এগুলোকে তারা তাদের সন্তুষ্টির জন্য তারা এগুলো করে, তাদের তুষ্টির মাধ্যমে তারা এটা ভোট ব্যাংকে খুশি রাখেন এবং নির্বাচনে জয়লাভ করেন। আমাদের আশা ছিল পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার তাদের ভাষ্য বদলাবে, কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে আসলে ভাষ্য তো বদলায়নি, এবং এটি তারা কন্টিনিউ করছেন এই পলিসি নিয়ে, জোর করে এখানে ঠেলে ঢোকানোর চেষ্টা করছেন লোকদেরকে। এবং এর ফলে আসলে বাংলাদেশ ভারত সম্পর্কে দীর্ঘমেয়াদে আমি মনে করি যে এটা একটা খুব ডিপ স্কার, সন্দেহ, অবিশ্বাস রেখে তো যাবেই, এবং এগুলো সমস্যার সমাধানে খুব বেশি আসলে মনে করি যে আমি আপনাকে একটু থামাই ওবায়দুল হক। জেনারেল মনির, আমি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বন্দুক দেখে নারী শিশুদেরকে বাংলাদেশে ঢোকাচ্ছে, এই অভিযোগটা করেছে পশ্চিমবঙ্গের প্রধান মানবাধিকার সংগঠন, ভারতের পশ্চিমবঙ্গের অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস, এপিডিআর, খুবই বড় সংগঠন তারা। ফলে বিশেষ করে নারী এবং শিশুদের ক্ষেত্রে, এবং এই যে অন্য মানুষদেরকে পাঠানোর চেষ্টা, নিশ্চয়ই সীমান্ত সংক্রান্ত আইন কানুন রয়েছে, ইন্টারন্যাশনাল কনভেনশন রয়েছে, সেগুলোর সাথেও এটা সাংঘর্ষিক কতখানি, এবং আমরা সেভাবেও কোনো কিছু ভাবতে পারি কিনা। জি, অনেক ধন্যবাদ। যমুনা টেলিভিশনের দর্শকদের আমার সালাম। আমি নিয়মিত বিজেপির ডিজি মহোদয় এবং অন্যান্য যারা আছে সেনা সদরের সাথে আমি এ ব্যাপারে যোগাযোগ রেখে আসছি। প্রথমে আমি বলতে চাই যে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে জয়ী হয়েছে, এবং তাদের ম্যানিফেস্টো একটা ছিল ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, মানে অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে তারা ক্ষমতায় এসেছে। এবং ওখানে আমি নির্বাচন নিয়ে যদি পরবর্তীতে একটু সময় পাই, ওখানে ওই স্পেশাল ইন্টেন্স যে রিভিউ হয়েছিল কিভাবে বিজেপি জিতলো। অ্যাকচুয়ালি এখন ভারতের 28টা রাজ্যের মধ্যে 21টা রাজ্যে বিজেপি শাসন করে, এবং 15 বছর পরে তারা ক্ষমতায় আসলো।
এবং সেই ম্যানিফেস্টোই তারা এখন বাস্তবায়ন করছে। আপনারা জানেন 2025 সালে ইমিগ্রেশন ল অ্যামেন্ড হয় ভারতে, এবং সেখানে একটা মেজর জিনিস ছিল যে যারা বাংলাদেশ পাকিস্তান থেকে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, অন্যান্য ধর্মের যারা ভারতে অবস্থান করছে তাদেরকে 5 বছরের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে, এবং এই লিস্টের মধ্যে মুসলমান নাই। এবং এই আইনটাই ছিল ইজ দি ব্যাকবোন অফ দিস পুশিং টু বাংলাদেশ, যে মুসলমান ধর্মাবলম্বী এর মধ্যে অন্তর্ভুক্ত না। বিজেপি সম্পর্কে দুটা কথা না বললেই নয়। বিজেপির কিন্তু সৃষ্টি হচ্ছে 1795 সালে, 230 বছর পুরনো একটা ফোর্স, এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে 117টা গ্যালান্টারি অ্যাওয়ার্ড উইনার, 2টা বীর শ্রেষ্ঠ 7 জনের মধ্যে বিজেপির, মানে তৎকালীন বিজেপির। তো বাংলাদেশের বিজেপি একটা অত্যন্ত সাহসী এবং ভেরি ওয়েল ট্রেইনড, ওয়েল ইকুইপড, ওয়েল আর্মড একটা ফোর্স, এবং ভারতের বিএসএফ রীতিমতো ভয় থাকে বিজেপির কারণে। এবং আমি এই ঘটনার পরে আমি বিজেপি সদর দপ্তরের যেটা কথা বলেছি শুনেছি, তারা এই নির্বাচনের পরে 33 বার চেষ্টা করেছে এই পুশিং করার জন্য, কখনো 16 জন, 17 জন, 9 জন, 7 জন, এবং দে হ্যাভ ফেইলড ইন অল 33। এবং গত 4 দিনে 21টা পুশিংয়ের জি জি অল দে হ্যাভ ফেইলড, বিজেপি হ্যাজ স্টপড। এবং শুধু 27শে মে প্রায় 11 জন বাংলাদেশিকে তারা নিয়ম মাফিক তারা বাংলাদেশে পাঠিয়েছে, বাংলাদেশ গ্রহণ করেছে। নিয়ম হচ্ছে দ্যাট ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ টু অ্যাপ্রোচ টু ফরেন মিনিস্ট্রি উইল ভেরিফাই ফ্রম হোম মিনিস্ট্রি অ্যান্ড দেন এ ক্লিয়ারেন্স উইল বি গিভেন, এবং সসম্মানে তাকে গ্রহণ করা হবে। এই যে কতজন ছিল, 36 জন, এই 36 জন তারা ওই মানব পাচারের মাধ্যমে ভারতে গিয়েছিল, নারী, শিশু, পুরুষ ছিল, তাদেরকে একটা সেফ হাউসে রেখে তারা অ্যাপ্লিকেশন করে এটা অ্যাপ্রুভ করার পরে 27শে মে সেই দিন আমরা 36 জনকে গ্রহণ করেছি। বাট অবৈধভাবে রাতের অন্ধকারে যাদেরকে পাঠানোর চেষ্টা করেছে আমাদের সাহসী বিজেপি হ্যাজ সাকসেসফুলি স্টপড অল। এবং আপনারা জানেন যে অনেক বড় বর্ডার, 4000 কিলোমিটারের বেশি, একটা বিউপি থেকে আরেকটা বিউপি 5-6 কিলোমিটার ডিস্টেন্স। ইট ইজ নট পসিবল টু সিল ইট অল। বাট আমাদের যে সীমান্ত এলাকাতে জনগণ তারা একেবারেই দেশপ্রেমের কারণে তারা বিজেপির সাথে একত্রিত হয়ে তারাও এই পেট্রোলে পার্টিসিপেট করছে, এবং তারা যখনই কোনো আঁচ পাচ্ছে যে একটা পুশিনের সম্ভাবনা আছে, সাথে সাথে বিজেপিকে খবর দিচ্ছে এবং পেট্রোলিংয়ের মাধ্যমে। এবং আমি শুনেছি যে বিজেপি অফিসার যে আছে এবং জওয়ান যারা আছে তাদের কাজ অনেক বেড়ে গেছে, প্রায় 4 গুণ বেশি তারা পেট্রোল বাড়িয়ে দিয়েছে এবং সার্বিকভাবে চেষ্টা করছে যাতে কোনো পুশিন হতে না পারে। জেনারেল মনে এটা তো মানবাধিকার সংগঠন একটা বলছে, আমাদের এখানে জাতিসংঘের একটা মানবাধিকার অফিস হয়েছে, ফলে এটা যে মানবাধিকারের একটা ইস্যু, সেই ইস্যুটাকে আমরা ফ্ল্যাগ করতে পারছি কিনা? অবশ্যই এটা অবশ্যই ফ্ল্যাগ করতে পারি। এবং এই যে 12 জন তারা কি করেছে, আমাদের জিরো লাইন থেকে 150 মিটারের মধ্যে কোনো কনস্ট্রাকশন করা নিষেধ, সো তাদের তার কাটাটা 150 মিটার দূরে, তারা রাতের অন্ধকারে ওই তার কাটার মধ্যে গেট আছে, গেট দিয়ে তারা পুশ করেছে। এবং বাট জিরো লাইন ক্রস করার আগেই বিজেপি টের পাওয়ার কারণে তারা ওখানে ছিল। এবং আমি শুনেছি যে রাতের অন্ধকারে বাংলাদেশিরা গিয়ে তাদেরকে পানি দিয়েছে, খাবার দিয়েছে, এই মানবিক দিকটা তারা দেখেছে। বাট যেহেতু এটা আইনসঙ্গত না, বিজেপি তাদেরকে অ্যালাউ করে নাই এবং বিএসএফ বাধ্য হয়েছে তাদের ফেরত নিয়ে যেতে। তো এটা আমার মনে হয় একটা ইজ এ বিগ সাকসেস ফর বিজেপি অ্যান্ড ডিসগ্রেস অ্যান্ড ফেলার ফর বিএসএফ। বাট একটা জিনিস আমি বলতেই হবে যে দিস ইজ এ ভেরি স্ট্র্যাটেজিক ম্যাটার। আমাদের বিজেপি বলেন, বিএসএফ বলেন, দে আর ভেরি অ্যাট ট্যাকটিক্যাল লেভেল। এটার সমাধান কিন্তু বিএসএফ বা বিজেপি করতে পারবে না, এটা রাষ্ট্রীয়ভাবে। আমরা সমাধান নিয়ে আলাদাভাবে কথা বলবো। আমি লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম, আমি জানি আপনি ব্যস্ত, আপনাকে ছেড়ে দেবো। আপনাকে শেষ প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় বিজেপির সঙ্গে আনসারও মোতায়েন হচ্ছে। আনসার ভিডিপি একটা বড় বাহিনী, একদম তৃণমূলে তাদের উপস্থিতি রয়েছে, ফলে সেই সিদ্ধান্তটা কবে নাগাদ বাস্তবায়িত হবে বা আপনার আনুষ্ঠানিক কিছু জানেন কিনা, এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এই ঘটনা ঠেকানো আপনাদের জন্য আরেকটু সহজ হবে কিনা, অথবা আপনার জওয়ানদের উপর, সৈনিকদের উপরে চাপ খানিকটা কমবে কিনা? ধন্যবাদ। ডেফিনেটলি আমরা একটা ইনস্ট্রাকশন পেয়েছি, বাট এখন পর্যন্ত এটা এখন বাস্তবায়ন হয় নাই, হয়তো অচিরে বাস্তবায়ন হয়ে যাবে। আমাদের কাছে এখনো তারা রিপোর্ট করে নাই। আর যদি আমাদের তো ডেফিনেটলি আমাদের জনবল কম আছে, আমাদের অনেক বড় সীমান্ত, সেই জন্য বিজেপি সদস্য সংখ্যা খুবই কম। আমরা চেষ্টা করি আমাদের মেধা, শ্রম, পরিশ্রমের মাধ্যমে আমরা এই সীমান্তকে সুরক্ষা করার জন্য। তো আনসার এবং বিজেপি যদি আমাদের সাথে যুক্ত হয়, ডেফিনেটলি তারা কিছুটা হলেও আমাদের ভার এবং আমাদের দায়িত্ব কিছুটা হলেও তারা শেয়ার করবে, এটা আমাদের জন্য বেটার হবে। এবং আমি আশা করি যে এটা আমাদের সীমান্ত রক্ষা আর একটু ফলপ্রসূতা বয়ে নিয়ে আসবে। জি, অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। আপনি এবং আপনার
মতো বিজিবির সকল অফিসার এবং জওয়ানরা নিরাপদে থাকুক এবং বাংলাদেশকে আমাদেরকে নিরাপদে রাখুক। আমরা একটু মোহাম্মদ ওবায়দুল হক আপনার কাছে যেতে চাই। এই পুশিন বিতর্ক বাংলাদেশ ভারত সম্পর্কে কি প্রভাব ফেলবে সেই প্রশ্ন আমরা আজকে করেছিলাম সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে, এবং তিনি যেটি জানিয়েছেন যে বাংলাদেশ গত কয়েকদিনে এই সরকার 13টি চিঠি দিয়েছে আনুষ্ঠানিকভাবে, এবং আপনি এটিও জানেন যে আজকে থেকে 4 দিন ব্যাপী বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক চলছে। ফলে একদিকে চিঠি আর একদিকে কন্টিনিউ পুশিন, ফলে এটা সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে। ফলে আপনার কাছে কি মনে হয়? খুব ইন্টারেস্টিং, সময়টা খুবই ইন্টারেস্টিং। দেখেন, আমি গুরুত্ব দিব একটা বিষয়, সেটা হলো যে আমাদের আসলে বোঝার চেষ্টা করা উচিত, এবং আমরা যে বুঝতে পেরেছি তা আমি দাবি করতে পারি না। আমাদের অবস্থা দৃষ্টিতে মনে হয় না যে আমরা বুঝতে পেরেছি যে ভারতের এই আচরণের পেছনে আসলে কি কারণ। টাইমিং তো খুব ইন্টারেস্টিং। আপনি বলেছেন যে এই যে ডিজি লেভেলে যে মিটিং হচ্ছে দিল্লিতে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে, তার ঠিক আগ দিয়ে এটি হয়েছে, কিন্তু তার আগে আবার নির্বাচনও হয়ে গেছে, এবং নির্বাচনে এটি একটি বড় বিষয় ছিল পশ্চিমবঙ্গে, যা হয়তো বাংলাদেশ। এই সব কিছু মিলিয়ে, এবং আপনি চিঠির কথা বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠির কথা বলেছেন, আমি মনে করি না যে চিঠি দিয়ে সমস্যার সমাধান হবে। আমরা কারণটা বুঝতে পারছি না বা তাদের উদ্দেশ্যটা বুঝতে পারছি না। আমার মনে হয় সেখানে আমাদের ফোকাস করা উচিত। মানে আমাদের অ্যাজ ফার অ্যাজ আমাদের যে বায়োল্যাটারাল রিলেশনশিপ ইজ কনসার্নড, এখানে তো খুবই আমি মনে করি যে একটা খুব নানাবিধ ক্ষত ইতিমধ্যেই তৈরি হয়েছে, এবং এই ক্ষত আমরা ভেবেছিলাম যে প্রশমনের জন্য আমরা ভারতের দিক থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এমনটি দেখব, কিন্তু তার কোনো আমরা আলামত দেখতে পাচ্ছি না। সো ফলে আমি মনে করি যে এই বোঝার সাথে সাথে আমাদেরকে এই সমস্যার মোকাবেলায় যেটি করতে হতে পারে, এই মুহূর্তে করা যেতে পারে, সেটি হলো একটি হলো আমাদের সীমান্তের সুরক্ষার জন্য আমাদের এখন ভাবতে হবে যে আমরা কিভাবে আরো বেটার ম্যানেজ করতে পারি সীমান্তকে, যেখানে আমরা আসলে এখন যে নানান ধরনের এখন যে রিমোট সেন্সিং বা নানান ধরনের আপনার ইলেকট্রনিক সার্ভেলেন্স যেগুলোকে আমরা বলি, যে মানুষের চলাচল দেখার জন্য। দিনের শেষে আপনার মানুষ লাগবে বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু এখন আমাদের যন্ত্রের সাহায্য নিতে হবে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা থার্মাল ইমেজিং বা নানান ধরনের রিমোট সেন্সিং, এগুলো দিয়ে আমরা বর্ডারকে আরও সুরক্ষিত করতে হবে। কারণ একজন প্যানেলিস্ট এখানে আজকেই বলেছেন যে আসলে এটি আমাদের জাতীয় নিরাপত্তারও প্রশ্ন। এক, দুই হলো যে আমাদের, আপনি একটু আগে আরেকজন প্যানেলিস্টের সাথে কথা বলার সময় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছিলেন, সেটি হলো যে আমরা এটি একটি মানবাধিকার ইস্যু, একই সাথে এটি একটি আইনগত ইস্যু, এগুলোকে আমরা ফ্ল্যাগ করতে পারছি না কেন? এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা খুব ভালো বুঝতে পারছি, এটা আমি দাবি করতে পারি না যে পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কিভাবে এটার মোকাবেলা করতে চাইছে, এটা আমরা এখনো খুব নিশ্চিত নই, অন্তত আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত নই। আমি মনে করি এটাকে ইন্টারন্যাশনালাইজ করা যেতে পারে। ইন্টারন্যাশনালাইজ করা মানে এটাকে আদালতে নিয়ে যাওয়া এমনটি নয়, অন্তত মিডিয়াতে এটি আরও অনেক আরও ডিবেট, এখানে আপনার কি বলে এটাকে, মানে নিয়ে আসা যেতে পারে এখানে, আর আরও বেশি ডিবেট হওয়া উচিত, যেখানে এটা আরও আগেই হওয়া উচিত ছিল, যখন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে কি প্রক্রিয়ায় বাংলাদেশে অবৈধভাবে তারা তাদের নাগরিকদেরকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছেন, অবৈধ বাংলাদেশি তকমা লাগিয়ে। আমরা খুব বেশি নড়াচড়া দেখিনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, অর্থাৎ প্রতি জায়গায় প্রতিটা ক্ষেত্রেই। আমরা রোহিঙ্গাদের ক্ষেত্রে দেখেছিলাম আজকে থেকে 10 বছর আগে, এখনও তাই একই প্রবণতা দেখছি আমরা, যে খুব রিয়াকশনারি কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি, সেই প্রতিক্রিয়াও খুবই স্লো। দেখেন, এই 11টা চিঠি এত ঘটনা ঘটে যাওয়ার পর আমার মনে হয় না যে শুধু চিঠি দিয়ে সমস্যার সমাধান করা যাবে। তো আমাদের বুঝতে হবে যে ভারত কি চাইছে, ভারতকে বোঝাতে হবে যে ভারত যে বাংলাদেশকে, কারণ বাংলাদেশকে তো ভারতের খুব দরকার, আপনি জানেন এটা, এবং ভারতকেও বাংলাদেশের দরকার। তো সেই ওই দ্বিপাক্ষিক স্বার্থ, আমরা যেগুলো মানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, সেখানে যদি আমরা সেই ওগুলো রিয়েলাইজ করতে চাই, তাহলে যে ধরনের সম্পর্ক দরকার ভারতকে সেই সম্পর্কের জন্য কাজ করতে হবে। এটা অটোমেটিক্যালি হবে না। আপনি জানেন যে গত সরকারের আমলে ভারত, আমরা জানি যে অনেক হিউজ ইনভেস্ট করেছে বিভিন্ন সেক্টরে, সেটা কানেক্টিভিটি বলেন আর অন্যান্য নানান সেক্টরে, সেগুলো এখন স্থবির হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে ভারতের দিক থেকে আমরা এরকম একটা প্রবণতা দেখব যে ভারত চাইবে যে আরো কত দ্রুত নর্মালাইজ করা যায়, এবং এটি আমি মনে করি না একেবারেই, আপনি নিজেও বলেছেন আপনার আলোচনায় কিছুক্ষণ আগে, যে এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন্দ্রিক কোনো একটি নীতির আলোকে এগুলো ঘটছে তা নয়। এটি সাথে আপনার কেন্দ্রেরও এক ধরনের এখানে মদত রয়েছে, এবং
সেই কারণে আমাদের বোঝা উচিত, বোঝার চেষ্টা করা উচিত যে যা ঘটছে কেন তা ঘটছে এবং আমরা কিভাবে তা মোকাবেলা করব। জি, জেনারেল মনির, এই যে এই পুশিনের এই বিতর্ক সম্পর্কে একটা প্রভাব ফেলতে পারে, এটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছেন। ফলে আসলে প্রফেসর সাহেব যে বক্তব্যটি তুললেন যে এটা কেন ঘটছে, কারণটা কি মনে হয়? আসলে কারণটা কি নেহাত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বা বিজেপির রাজ্য শাখার কোনো সিদ্ধান্ত, নাকি এটি ভারত সরকারের মনোভাবে একই রকম, নাকি আমাদের অন্য কোনো কারণে অন্য কোনো ইকুয়েশন ব্যাকগ্রাউন্ডে কাজ করছে? ব্যাপারটা বেশ জটিল। গত ইলেকশনে আমরা দেখেছি যে আমাদের সীমান্তবর্তী 44টা সিটে বিজেপি বিজয় লাভ করেছে। তার মানে ওয়েস্ট বেঙ্গলের বাংলাদেশের বর্ডারিং স্টেটগুলা খুবই অ্যান্টি বাংলাদেশ, এবং তাদের যে অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট যে বিজেপি কাজে লাগিয়েছে, এবং এটার প্রতিফলন দেখা গেছে যে সীমান্তবর্তী সিটগুলোতে সবগুলোতে বিজেপি বিজয়ী হয়েছে। যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিলেন তখন আমরা শুনতাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট তিস্তা ব্যারেজ নিয়ে আলোচনা আসতে চায়, মমতা ব্যানার্জি চায় না। তখন আমার এটা বিশ্বাস হয় নাই। আমার মনে হয়েছে যে মমতা ব্যানার্জিকে দিয়ে একটা কথা বলানো হচ্ছে, বাট অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা চাচ্ছে সেটাই হচ্ছে। আর এখন তো ওয়েস্ট বেঙ্গলের সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ সেম, একই সরকার। তো এটা কোনো কারণেই এটা বিশ্বাস করার কোনো স্কোপ নাই যে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ধন ছাড়া ওয়েস্ট বেঙ্গলের একটা সরকার এই পুশিনের মতন উদ্যোগ তারা নেবে। এখন তারা কেন পুশিন করছে, একটা হচ্ছে ইলেকশন ম্যানিফেস্টো, এটা বাস্তবায়ন করা। তারা চাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু ঢুকেছে, আগামী নির্বাচনেও তারা যাতে বিজয় হয়, এবং যে প্রমিস দিয়ে তারা এসেছে রাজনৈতিক কারণে, এই কারণে তারা এটা করবে। এবং আমাদের নিয়ে গেল, এখন তো বলতে পারবে যে ওই যে 12 জন এসেছিল আবার নিয়ে গেল, যে হি ট্রাইড টু পুশ দেম ব্যাক অ্যাজ পার হিজ প্রমিস বিফোর দি ইলেকশন। আর ভারত অনেক বড় রাষ্ট্র, আমি প্রফেসর ভাইয়ের সাথে আমি একমত যে বাংলাদেশ যেরকম গুরুত্বপূর্ণ ভারতের কাছে, ভারতও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং আমরা সীমান্ত রক্ষায় এত বিলিয়নস অফ ডলার প্রতি বছর খরচ করি, অথচ এই দুইটা দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক যদি ভালো হতো, এই অর্থটা আমরা দেশের উন্নয়নে আমরা ব্যবহার করতে পারতাম। একটা নন প্রোডাক্টিভ সেক্টরে আমরা এত একটা ইনভেস্ট করছি আমাদের সীমান্ত প্রোটেক্ট করার জন্য। এখন ইন্ডিয়া উইল হ্যাভ মেনি রেগুলেটরি মেজার্স টু কন্ট্রোল বাংলাদেশ। গঙ্গার পানি একটা, আমরা তাদের কোনো ব্যাপারে তারা অসন্তুষ্ট হলো, তারা পানি কমিয়ে দিল। সো আই থিঙ্ক these are all regulatory measures. As long as you listen to them, they will give you some leverage, and you take a decision or side with a party they don't like, they will start these problems around the border. So এটা সরাসরি কোনো কারণ না থাকলেও আই থিঙ্ক ইট ইজ ওয়ান অফ দি রেগুলেটরি মেজার, যে তোমরা আমার কথা শুনতে হবে, আমার সাথে থাকতে হবে, এটা বাধ্য করার জন্য হয়তো এই উদ্যোগটা তারা নিয়েছে। অ্যাম্বাসেডর মাহফুজ, আপনি কি মনে করেন যে সম্পর্কে কি ধরনের প্রভাব পড়তে পারে? আমাদের সম্পর্কের ভিতরে বহুমুখী সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সরকারের বয়স 100 দিন হয়ে গেল, এখনো ভিসা স্বাভাবিকীকরণ হয়নি, ফলে এটা দ্বিপাক্ষিক সম্পর্কে একটা প্রভাব ফেলছে কিনা? এবং যেমনটা জেনারেল সাহেব বলছিলেন যে হয়তো দিল্লি ঢাকায় এক টোনে কথা বলবে, মানে ক্যাপিটাল টু ক্যাপিটাল, কিন্তু স্টেটগুলো হয়তো অন্য টোনে কথা বলবে, এবং সেটি ঘটতে যাচ্ছে কিনা বা ঘটছে কিনা? আমি বিষয়টাকে একটু উল্টোভাবে দেখি। আমি মনে করি যে এই পুশিনটা নিজে যতটা না সমস্যা, তার চাইতে বড় হলো এটা একটা সামগ্রিক একটা সমস্যার উপসর্গ মাত্র। আচ্ছা, আপনার গায়ে ফোড়া বা জ্বর হলে যেরকম হয়, যেটা অন্য কোনো রোগের উপসর্গ হয়, এখানেও আমার তাই মনে হচ্ছে। যদি ইতিহাস কিছুটা দেখেন, এর আগেও কিন্তু একবার এই পুশব্যাকের মতো ঘটনা ঘটেছিল 2002-3-1 এরকম সময়ে। অর্থাৎ যখনই বাংলাদেশে এমন একটা সরকার থাকে, অথবা বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে যখন উষ্ণতা থাকে না, তখনই এই ধরনের ঘটনা ঘটে। এখন বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর ভারতের দিক থেকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল, একাধিক ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তারা এই নতুন সরকারের সঙ্গে এনগেজড হতে চায়, এবং তারা ওই কিছুটা সদিচ্ছাও দেখিয়েছিল। আপনার মনে আছে যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জি, ওনার মৃত্যুর পরে ভারত যে ভূমিকাটা রেখেছে এবং যে সদিচ্ছা দেখিয়েছে, সরকার জি
এবং একই সঙ্গে এই সর্বশেষ যে জিয়া রহমানের মৃত্যুবার্ষিকীতেও তারা হ্যাঁ এইগুলো কিছুটা ইঙ্গিত ভারত কিন্তু দেখিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বলবো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটা প্রফেসর মহোদয় বললেন যে আমরা সবসময় রিয়াকশনারি হই, মানে একটা রিয়াকশন দেখাই, কিন্তু আমরা প্রোঅ্যাক্টিভ হয়ে কিছু করি না। এই নতুন সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে কেবলমাত্র একবার পররাষ্ট্রমন্ত্রী মহোদয় অল্প সময়ের জন্য ভারত সফর করেছিলেন, সেটা ঠিক দ্বিপাক্ষিক মূলত মাল্টিল্যাটারাল জি সফর। জি জি এবং সম্ভবত ওই ওনার নির্বাচন ওইখানে একটা এজেন্ডা ছিল। কিন্তু আমরা ভারতের সঙ্গে নিজেরা উদ্যোগী হয়ে যাচ্ছি না কেন আলাপ আলোচনা করার জন্য এবং সম্পর্ক স্বাভাবিক করার জন্য? এবং আপনি যেটা বললেন যে ভিসাও তো এখনও স্বাভাবিক হয় নাই, তো আমরা তো 10টা পয়েন্ট নিয়ে যেতে পারি যে 10টা পয়েন্ট ইঙ্গিত দিবে যে আমাদের মধ্যে সম্পর্কের উষ্ণতা তৈরি হচ্ছে। এইটা আমাদের দিক থেকে প্রয়োজন। আমরা যদি না যাই তাহলে আমাদেরকে ভারতের টার্মসেই তখন আমাদেরকে সম্পর্ক আমাদের নির্ণয় করতে হবে। এফওসিও হয়নি অনেকদিন, ফরেন অফিস কনসালটেশন। এইবার তো আমাদের দিল্লিতে যেতে হবে এফওসির জন্য। সর্বশেষ হয়েছিল যখন ঢাকায় ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি এসেছিলেন। আর আরও একটা জিনিস যেটা আপনি কিছুটা ইঙ্গিত করেছেন যে বাংলাদেশ কিন্তু এই নতুন সরকার গঠিত হওয়ার পর অনেকগুলো জায়গায় অনেকগুলো দেশের সঙ্গে সম্পর্ক নতুন করে Reconstruct. নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছে। যেমন যদি এক্সাম্পল হিসেবে দেই, ধরেন চীন, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা আমাদের খুবই জটিল একটা চুক্তিও হয়েছে। তো এইগুলো ভারতের অনেক ক্ষেত্রে হয়তো বা অস্বস্তির কারণ হয়ে থাকতে পারে। তো এই জন্য আলাপ আলোচনাটা প্রয়োজন দু দেশের মধ্যে। এবং আপনি জানেন যে গঙ্গা পদ্মার চুক্তি শেষ হচ্ছে। নবায়ন করতে হবে, হ্যাঁ, তিস্তার চুক্তিটা পেন্ডিং আছে, সেটা নিয়ে কথা বলতে হবে। তো এই জিনিসগুলো যদি আমরা ঘরে বসে থাকি, দিল্লিতে না যাই, দিল্লিকে অ্যাপ্রোচ না করি, তাহলে ওই যে যেটা বললাম, যেটা হবে সেটা হলো যে দিল্লি তখন নির্ণয় করে দিবে কি হবে না হবে, অথবা সুযোগটা নেবে। জি জি, অ্যাম্বাসেডর মাহফুজ, ধরেন তার মানে এই অবস্থায় সরকারের প্রধানমন্ত্রী প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া যাচ্ছেন, এবং আমরা মোটামুটি নিশ্চিত যে তারপর পরে এই মাসেরই শেষ দিকে তিনি 3 দিনের সফরে বেইজিং যাবেন। ফলে এইগুলোর সঙ্গে আবার একটা মেগা প্রকল্প পদ্মা ব্যারাজ, সেটা হয়তো চীনের সঙ্গে প্রায় চূড়ান্ত হতে পারে। তিস্তা বহুমুখী প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে কথাবার্তা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী সবশেষ সফরে সেটিও ইস্যু হিসেবে এসছে। ফলে সব মিলে একটা ভূ রাজনীতির গ্যারাকলে পড়ে ভারত আমাদেরকে আসলে পুশিন করে অন্য কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা সেই প্রসঙ্গে বিশ্লেষণ করবো। জেনারেল আখন্দ, আপনি কি একটু বলবেন যে এই যে ধরেন আমরা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে, প্রতিবেশী তো অস্বীকার করার উপায় নাই, ফলে ভারতের আমাদেরকে খুবই জরুরি, আমাদেরও দরকার। ফলে ঠিক সেই জায়গাটায় কূটনৈতিক তৎপরতা খানিকটা কম দুপক্ষের পক্ষ থেকেই কিনা, অথবা আমাদের, যেটা অ্যাম্বাসেডর মাহফুজ পরামর্শ দিচ্ছিলেন, আমাদেরও একটু উদ্যোগী হওয়া উচিত কিনা? প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, মালয়েশিয়া যাচ্ছেন, দিল্লি সফর এখনো চূড়ান্ত হয়নি, পররাষ্ট্রমন্ত্রীর সফর হয়নি, পররাষ্ট্র সচিবদের ভিতরে বিনিময় হয়নি, আমাদের নদী ইস্যু আছে, অনেক ইস্যু আছে। ফলে এগুলো আসলে আমাদেরকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছে কিনা ভারত? আমি তো মনে করি বার্তা দেওয়ার চেষ্টা করছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় ভেবেছিলাম রাজনৈতিক সরকার আসলে, এবং ভারতের সেনাপ্রধান থেকে শুরু করে বেশ কিছু লিডার বলেছিল যে রাজনৈতিক গভর্নমেন্ট আসলে তখন আমাদের সাথে সম্পর্কটা উন্নয়ন হবে। এবং বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে তাদের যে তারা প্রণোদিত হয়ে যে অংশগ্রহণ আমরা দেখলাম, আমরা খুবই আশাবাদী ছিলাম যে সম্পর্কটা উন্নতি হবে। বাট ফর সাম রিজন ইট ইজ নট হ্যাপেনিং। এবং বর্তমান সরকার, ইটস গুড, আমাদের যেসব দেশে আমাদের স্বার্থ আছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, চীন বলেন, মালয়েশিয়া, পাকিস্তান, উইল গো দেয়ার, উইল হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ দেম। বাট এগেন আমাদের নিয়ারেস্ট নেইবার, 3 দিকে বেষ্টিত দেশটাকে আমরা অগ্রাহ্য করে কিন্তু আমরা তেমন কোনো সুষ্ঠু সমাধান আমরা পাবো না। সো আমি মনে করি যে সকল যেসব দেশে আমাদের স্বার্থ আছে তাদের সাথে সম্পর্কটা ইম্পর্টেন্ট, বাট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের ভারতের সাথে সম্পর্কটা। এবং এটা ভারতের যেরকম জন্য যে যতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি দুই পক্ষেরই আরও একটু প্রণোদিত হয়ে আরও ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন। এই সরকার তো 3-4 মাস হয়ে গেল, এর মধ্যে অবশ্যই একটা সিনিয়র লেভেলে ভিজিট ভারতে হওয়া উচিত ছিল। এবং ইন্ডিয়া হ্যাজ মেনি মেজার্স টু
পুট আস ইন প্রবলেম। নানাভাবে পদ্মার পানি বলেন, পুশিন বলেন, বর্ডার সিকিউরিটি বলেন, স্মাগলিং বলেন, নানাভাবে তারা আমাদেরকে ব্যস্ত রাখতে পারে। সো আমি মনে করি যে এটার একটা স্টেট লেভেল একটা proactive সলিউশন প্রয়োজন, আমাদের আরও প্রোয়েক্টিভ হওয়া দরকার। আমি মনে করি যে প্রথম না হোক, অ্যাটলিস্ট সেকেন্ড থার্ড country should have been India, where our honorable Prime Minister goes and visits. We can change everything. We can change friends, wives, every relatives, but we can't change our neighbors. ভারত আমাদের প্রতিবেশী থাকবে অনন্তকাল পর্যন্ত। আমি মনে করি অতটুকু গুরুত্ব দিয়ে আমাদের আরেকটু ইনিশিয়েটিভ নিয়ে সম্পর্কের উন্নয়নের চেষ্টা করা প্রয়োজন। হচ্ছে না আমার মনে হয়। আমি আরেকবার আপনার কাছে আসবো। ওবায়দুল হক স্যার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা কি একটা ভূ রাজনীতির গ্যারাকলে পড়ে গেলাম কিনা? ধরেন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, আরেকদিকে আমরা গভীর সমুদ্রের জন্য প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট করার জন্য দরপত্র আহ্বান করেছি কয়েকদিন আগে। তারপরে প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন এবং চীনের সঙ্গে পদ্মা ব্যারাজ, তিস্তা নিয়ে কথা হচ্ছে। চীনের নানান ধরনের ব্যবসায়িক স্বার্থ এখানে রয়েছে। জাপানকে আমরা থার্ড টার্মিনাল দিচ্ছি। ফলে এই সব সমীকরণ মানে একটু জটিল হয়ে যাচ্ছে কিনা পুরো ভূ রাজনীতিটা, এবং সেই সুযোগটাই প্রতিবেশী দেশ হিসেবে ভারত নিচ্ছে কিনা, অথবা সেখানে তাদের কোনো অসন্তুষ্টি বা কোনো চাওয়া পাওয়াও নিশ্চিতভাবেই থাকতে পারে, সেটা আমরা অনুধাবন করতে পারছি কিনা? ভূ রাজনীতি একটা বাস্তবতা, আমি আপনার সাথে একমত। আপনি জানেন যে আমরা এমন একটা বিশ্ব ব্যবস্থা এখন প্রবেশ করেছি, সেটা আমাদের পরিচিত বিশ্ব ব্যবস্থা থেকে অনেক ভিন্ন, এবং খুব সহসাই সেটা আবার আগের অবস্থায় ফিরে যাবে তেমন কোনো সম্ভাবনা আমরা দেখছি না। এবং বাংলাদেশকে অপারেট করতে হয় একটা ছোট দেশ হিসেবে, আমাদের অনেক লিমিটেশনস আছে, আমাদের অনেক ধরনের কম্পালশনস আছে। সেই সমস্ত কম্পালশনসকে আমাদের কগনিজেন্সে নিয়ে আমাদেরকে আসলে অপারেট করতে হয়। কাজেই চীন একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমাদের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা ইগনোর করতে পারি না, ভারতকে তো ইগনোর করতে পারি না, এবং এটি আমরা ব্যালেন্স করে চলেছি। আমি মনে করি সেটা আমাদের সেই সক্ষমতা আমাদের আছে, এবং আমি মনে করি একটা বড় প্রতিবেশী হিসেবে ভারতেরও বোঝা উচিত আমাদের কম্পালশনসগুলো কোথায়। আমি যেটা দেখি যে আমি মনে করি যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে সামনে হয়তো বা কিছু পরিবর্তন আসবে। আমি পূর্ববর্তী বক্তার সাথে একটা জায়গায় আমি একমত, উনি ঠিকই বলেছেন আমাদের আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে, কিন্তু ভারতও কিন্তু দেখাতে পারতো কিছু সদিচ্ছার প্রকাশ দেখাতে পারতো। যেমন ভিসা, এটি তারা বন্ধ করে রেখেছে, মনে হচ্ছে একটি শাস্তিমূলক ব্যবস্থা। এটি সমস্যার সমাধান হয়েছে, ভিসা খুলে দিতে পারতো তারা। আমি মনে করি আপনি জানেন যে ভারতে যে রাষ্ট্রদূত তিনি আসছেন বাংলাদেশে, হাই কমিশনার খুব সহসাই আসবেন। আমি আজকে সন্ধ্যায় কথা হচ্ছে তাদের হাই কমিশনার একজন ভদ্রলোকের সাথে একটা অনুষ্ঠান, এবং সেখানে আমাকে উনি বলেছেন যে কোনো দিন উনি এসে পৌঁছবেন, এবং আমি মনে করি সেগুলো সম্পর্কে নতুন একটা সম্ভাবনার উন্মোচন হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত এবং অন্যান্য রাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্ক, সেটি আমাদের ব্যালেন্স করে চলতে হবে। সবাই আমাদের সব কিছু দিতে পারবে না, কিন্তু আরেকজন বক্তা যেটি বললেন যে ভারতের যে বাস্তবতা আমাদের তিন দিক থেকে ঘিরে রয়েছে, নেইবার আমরা বদলাতে পারবো না, ভারতে বদলাতে পারবে না। ভারতের দিক থেকেও কিছু সদিচ্ছা দরকার। এই চাওয়া পাওয়ার কথাটা বললেন, কেউ একজন শব্দটা ব্যবহার করেছেন যে এগুলো হলো রেগুলেটর্স, যে ভারতে আমাদের চাপ প্রয়োগ করার মাধ্যমে সে আমাদেরকে এদের শাস্তি দিতে চায়, অথবা চাপ প্রয়োগ করার মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দিতে চায় যে সে একটা বৃহৎ প্রতিবেশী এবং চাইলেই সে আমাদের শাস্তি দিতে পারে। আমার মনে হয় এই অ্যাপ্রোচটা খুব ফলপ্রসূ হবে না। ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশের আসলে কী ধরনের লিমিটেশনস রয়েছে এবং বাংলাদেশ কী কী দিতে পারে, এবং সেটি ভারত পেতে পারে, কিন্তু সেটি হতে হবে একটা গ্রহণযোগ্য, সম্মানজনক, উইন উইন পদ্ধতিতে। যে পদ্ধতিতে ভারত সবসময় পেয়ে অভ্যস্ত হয়ে গেছে, আমার মনে হয় সেই পদ্ধতি খুব কার্যকর হবে না ভবিষ্যতে। এটি শুধু আমার মনে হয় সরকারের উপর নির্ভর করবে তা না, যে কে সরকারে আছেন, কারা সরকার গঠন করেছেন, এটি নয়। বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, সেগুলো এখন থেকে সব সরকারকেই কগনিজেন্সে নিতে হবে। আগে সে বাস্তবতা নাই, সে বাস্তবতায় ফিরে যাওয়ার সম্ভাবনা নাই। যত দ্রুত ভারত সেটা অনুধাবন করে, ততই আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে। জি জি, অ্যাম্বাসেডর মাহফুজুর রহমান, আপনি জানেন ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে যিনি মনোনীত হয়েছেন বা চূড়ান্ত হয়েছেন, তিনি ভারতের ইতিহাসে প্রথম পলিটিক্যাল অ্যাপয়েন্টি রাষ্ট্রদূত। এই অঞ্চলে শুধু না, সারা পৃথিবীতে। আজকে সন্ধ্যায় ভারতের একজন ডিপ্লোম্যাটের সঙ্গে কথা হচ্ছিল, এক অনুষ্ঠানে প্রফেসর ওবায়দুল ছিলেন। ফলে এইটাও একটা কোনো বার্তা দেয় কিনা, এবং ধরেন প্রধানমন্ত্রীর সফর এবং প্রথম সফর কোথায় হবে না হবে, এগুলো এক ধরনের বার্তা দেয়। যেমন বেগম জিয়া প্রথম সফর করেছেন সৌদি আরবে, বা জিয়াউর রহমান সৌদি আরবে, এগুলো তো এক ধরনের বার্তা দেয় যে আপনি
কোন দিকে আমরা হেলে পড়ছি কিনা, বা আমরা আসলে কি কোনো দিকে হেলে পড়ছি, নাকি যে বাংলাদেশ ফার্স্ট যে কথা বলে সরকার ক্ষমতায় এসেছিল বাংলাদেশের সেই স্বার্থ রক্ষার জন্য, যে ভারসাম্যপূর্ণ কূটনীতির কথা প্রফেসর সাহেব বলছিলেন, সেই পথে ঠিক মতোই আছি? না, আমাদের কোনো দিকে হেলে পড়ার আসলে সুযোগ নাই। আমরা চাইলেও খুব যে একটা একদিকে হেলে যেতে পারবো সেরকম সুযোগ নাই, কিন্তু প্রবণতা তো কখনো কখনো থাকে। প্রবণতা থাকলেও ঘুরে ফিরে আমাদেরকে একটা সাম্যাবস্থায় আসতেই হবে, কেননা পৃথিবীর বহু দেশের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। হ্যাঁ, আমরা বাণিজ্যের জন্য একজনের সঙ্গে কথা বলতে হয়, হ্যাঁ, পানি বন্টনের জন্য আরেকজনের সঙ্গে কথা বলতে হয়, হ্যাঁ, তারপর আপনার দেখবেন জনশক্তি রপ্তানির জন্য তখন অন্য আরেকটা দেশের সঙ্গে কথা বলতে হয়। তো এইরকম তেলের দাম বাড়লে আরেকজনের সঙ্গে কথা বলতে হয়। এক্স্যাক্টলি। সুতরাং এর থেকে আমি বের হইতে পারবো না। তো আমাদের উচিত হলো প্রত্যেকের সঙ্গেই ভালো একটা ফাংশনাল রিলেশনশিপ রাখা, যাতে আমাদের লিভারেজগুলি বাড়ে। হ্যাঁ, আর আপনি যেটা বললেন যে প্রথমে ভারতে সফর করতে হবে কোনো কথা নাই, বা প্রথমে এই দক্ষিণ এশিয়াতেই সফর করতে হবে কোনো কথা নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিংবা আমাদের প্রধানমন্ত্রী তিনি অন্য দেশেও সফর করতে পারেন। মালয়েশিয়ার সঙ্গে তো ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে সময়ই একটা ভিভিআইপি ভিজিট হয়েছে, চীনেও হয়েছিল। তো এখন আবার পুনরায় যদি আমরা মালয়েশিয়া এবং চীন এই দুটো জায়গায় যাই, তাহলে ওইখানকার একটা ফলো আপ হয়তো বা আমরা পেতে পারি। বাট পাশাপাশি আমি মনে করি অবশ্যই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রায়োরিটি দিয়ে ভিজিট করা উচিত, শুধুমাত্র ভারত না, ভারত, পাকিস্তান, নেপাল বলেন, অন্যান্য দেশ, এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত দেশের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার আছে, যেমন মিডল ইস্টের দেশগুলো, জাপান, কোরিয়া, এই দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন, এই সমস্ত জায়গাতেও আমাদের পর্যায়ক্রমে সম্পর্ক বাড়ানোর জন্য সফর একটা খুব গুরুত্বপূর্ণ টুল। বিশেষ করে ভিভিআইপি সফর। জি, সফরটা যখন হয় তখনই অনেকগুলো চুক্তি নিয়ে কর্মকর্তারা কাজ করতে থাকেন, এবং ওই চুক্তিগুলো দেখা যায় যে বাস্তবায়ন বা চুক্তি স্বাক্ষরের সুযোগগুলো তৈরি হয়। সুতরাং সেই সুযোগগুলো আমাদের নিতে হবে। জি। আর আপনি যে একটুখানি বলি, যেটা ভূ রাজনীতির কথা বলছেন, আসলে ভূ রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আমাদের এই এলাকাতে হচ্ছে, ক্রমাগতভাবেই হচ্ছে, এবং আমরা এটা অনুধাবন করি বা না করি, আমরা এটার একটা অংশ হয়ে যাব। বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে আমাদের দক্ষিণ অংশে, বিশেষ করে ওই রোহিঙ্গা শরণার্থীদেরকে নিয়ে এখানে অলরেডি একটা ফ্ল্যাশ পয়েন্ট তৈরি হয়ে আছে, এবং এটা আন্তর্জাতিকভাবে যে কেউ যে কোনো সময় ট্রিগার আপ করতে পারে, এবং সেরকম যদি কোনো কিছু ঘটে, এটা বাংলাদেশের জন্য, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তো সেটা যাতে না হয়, সেজন্যই আমাদের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক এমনভাবে বৃদ্ধি করা উচিত যাতে আমরা রোহিঙ্গার সমস্যাটার একটা কার্যকর সমাধানও করে ফেলতে পারি। জি, আমার হাতে আরেকটু সময় আছে। জেনারেল মনির আকন্দ, আপনি একটু বলবেন কিনা সেক্ষেত্রে আপনি ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎটা কোথায় দেখেন বা কি রকম দেখেন? জি, আমি প্রফেসর সাহেবের সাথে আমি একটু মিলে একটা কথা বলতে চাই, যে সম্পর্ক উন্নয়ন আবশ্যক আমাদের জন্য, এবং ওরা যে ভিসা বন্ধ রেখেছে, এটা ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওদের মার্কেট হাহাকার করছে, আমাদের বিপুল সংখ্যক ট্যুরিস্ট ওখানে কেনাকাটা করতো, ওদের ট্যুরিজম এই বর্ডার বরাবর যেটা এখন বন্ধ, ম্যাক্সিমাম 70-80% ট্যুরিস্ট বাংলাদেশ থেকে ওখানে যেত। তো আমার ভাই যেটা বললেন প্রফেসর সাহেব, যে ভারতকে দে হ্যাভ টু কাম আউট অফ দি থটস দ্যাট বাংলাদেশের কাছে যা চাইবে তাই পাবে। দে হ্যাভ ডেভেলপড এ ভেরি ব্যাড হ্যাবিট ইন দি লাস্ট 15 ইয়ার্স, যে আমরা যা চাইবো আমরা তাই পাইবো, এবং অনেক চুক্তি হয়েছে যেটা একেবারেই ভারসাম্যহীন ছিল, একতরফা ছিল। তো দে হ্যাভ টু কাম আউট অফ দিস, এবং আই বিলিভ দ্যাট ডেফিনেটলি উই ক্যান হ্যাভ এ রিলেশনশিপ অফ মিউচুয়াল বেনিফিট। বাংলাদেশের স্বার্থ দেখা হবে, অবশ্যই ভারতের স্বার্থ দেখা হবে। সারা পৃথিবীতে 250টা ট্রান্স বর্ডার নদী আছে, এর মধ্যে 250টার মধ্যে 57টাই ভারত থেকে বাংলাদেশে আসে। সো ইন্ডিয়া ইজ সো ইম্পর্টেন্ট টু আস, অ্যান্ড বাংলাদেশ ইজ অলসো সো ইম্পর্টেন্ট টু দেম। সো এই ধারণা থেকে আমার মনে হয় সেই কারণেই হয়তো একজন পলিটিক্যাল পার্সন বাংলাদেশে অ্যাম্বাসেডর হিসাবে আসছে। হয়তো তারা তাদের ব্যর্থতা বুঝতে পেরেছে, এবং তারা ভেবেছে যে ডিপ্লোমেট না দিয়ে হয়তো রাজনৈতিক ব্যক্তিকে দিয়ে এই সম্পর্কটা কোনোভাবে উন্নয়ন করা যায়। সো আমি মনে করি যে অবশ্যই উই ক্যান হ্যাভ এ রিলেশনশিপ অফ মিউচুয়াল বেনিফিট, এবং এটা আমরা চিন্তা ভাবনা করে দুই দেশ ইনিশিয়েটিভ নিয়ে এটা সমাধান অবশ্যই করা উচিত। আমাদের মায়ানমারের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, ভারতের সাথে ভালো যাচ্ছে না, উই আর নট অ্যাকচুয়ালি ইন এ ভেরি কমফোর্টেবল সিচুয়েশন। এটা গুরুত্ব সহকারে। ওবায়দুল হক, আপনি একটু ছোট্ট করে অ্যাড করবেন কিনা, বাংলাদেশ ভারত সম্পর্ক আপনি কোথায় দেখেন আগামীতে?
আমি মনে করি এই বাস্তবতা আমাদের উভয় পক্ষই একসময় মেনে নিতে বাধ্য হবে যে বাংলাদেশ, যে কথাটা আমরা কয়েকবারই বলেছি যে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পুরো আপনি নর্থ ইস্টের যে বাস্তবতা সেখানে ভারত বাংলাদেশ ছাড়া কল্পনাই করতে পারে না নর্থ ইস্টকে কীভাবে সে ধরে রাখতে পারবে। এছাড়া আরও অন্য অনেক দিক আছে যেখানে ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল, তেমনি বাংলাদেশের নির্ভরশীলতা হচ্ছে ভারতের উপর। তো আমি মনে করি যে সম্ভাবনাটা এখানেই, যে এখানে একটা শর্ত আছে, একটাই শর্ত, সেটা হলো ভারতে বাংলাদেশকে সমমর্যাদার ভিত্তিতে দেখতে হবে, এমনভাবে আমাদেরকে ট্রিট করতে হবে যেন সে আমাদেরকে একটা যেটাকে আমরা সুপ্রতিবেশী সুলভ যে আচরণ বলি, শুধু এই একটা জিনিস যদি ভারত বাংলাদেশকে দেখাতে পারতো, আমি আমার কাছে একটা বিরাট বড় পাজল, ভারত কেন ফেল করছে, ভারত কি চায়, কি পেতে চায় বাংলাদেশের কাছ থেকে আচরণের মাধ্যমে, শুধুমাত্র এই একটা মানে সুপ্রতিবেশী সুলভ এবং যেটা ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক গড়া যায়, এটি যদি ভারত করতে পারে আমার মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোন একজন বক্তা বলছিলেন যে শুধুমাত্র বর্ডার সিকিউরিটি মানে বর্ডার কে আমরা প্রোটেক্ট করতে গিয়ে যে পরিমাণ খরচ করছি, এটি আসলে এখন তো আমাদের বর্ডার থাকারই কথা ছিল না আসলে এই আজকের পৃথিবীর বাস্তবতা, অথচ আমরা বর্ডার আরো ইরেক্ট করছি, ফেন্স দিয়ে আমরা বর্ডারকে আরো সুসংগঠিত করছি। তো ফলে আমি মনে করি যে বিশাল সম্ভাবনা রয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে, ভারতের অনেক বেশি পাওয়ার রয়েছে বাংলাদেশের কাছ থেকে, শুধু ওই ছোট্ট একটা শর্তটাকে পূরণ করতে হবে। জি, অ্যাম্বাসেডর মাহফুজ, আপনি কি একটু বিস্তারিত অ্যাড করবেন এই সুপ্রতিবেশী সুলভ, মর্যাদা, ন্যায্যতা এবং সম্মানবোধ, এই জায়গাটার আশাব্দী কতখানি আপনি? হ্যাঁ, মানে একটা দেশ যদি আরেকটা দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় তাহলে সেই দেশকে প্রথমে দেখতে হবে যে ওই দেশের জনগণ কোন জিনিসটার উপরে গুরুত্ব দিচ্ছে, যেটা প্রফেসর মহোদয় বললেন, এবং এইটা এখনকার বাংলাদেশের বাস্তবতা, যে বাংলাদেশ ভারতের সঙ্গে যখন সম্পর্কটা পুনঃভাবে নির্মাণ করতে চাচ্ছে তখন সেখানে অবশ্যই বাংলাদেশের মানুষের এটা এক্সপেকটেশন যে এই সম্পর্কটা সমমর্যাদার ভিত্তিতে হবে এবং ন্যায়ভিত্তিক হবে। এইটা ভারতও যদি বুঝে বা উপলব্ধি করে তাহলে মনে হয় কাজটা সহজ হয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর মাহফুজ, ধন্যবাদ জেনারেল মনির, এবং ধন্যবাদ মোহাম্মদ ওবায়দুল হক। দর্শক, এই ছিল আলোচনা। বাংলাদেশ ভারত সম্পর্ক অবিচ্ছেদ্য এবং এই সম্পর্ক টিকে রাখার জন্য দুই দেশের সরকার নীতি নির্ধারক কার্যকর ব্যবস্থা নিক, সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকুন সবাই।